Hello dear students, welcome to the online class. Today I am going to take the class for HEC first year. This is the first class of your first year. As it is not possible for us now for corona pandemic to be introduced personally, so there is no other way to take or to be introduced in online class. So dear students, welcome to your first class. I think obviously it is your first English class of first year. If the situation were normal, then we would be able to meet personally and to be introduced personally. Then, then nothing to do. Let me introduce myself. I am Samira Hamid, head of the Department of English, Kazi Azimuddin College, Gazipur. I think sometimes I speak in Bengali. Otherwise it will be difficult for you to understand me. কিছু কিছু বাংলা বলি প্রথম একেবারে টোটালি যদি ইংলিশে ক্লাসটা করি তাহলে মনে হয় না খুব একটা মানে ফ্রুটফুল হবে। আমরা প্রথমে কিছু ইংলিশ বলবো, কিছু বাংলা বলবো, পরে আস্তে আস্তে আমরা ইংলিশটা প্র্যাকটিস করবো ক্লাসে। আসলে বেসিক্যালি ইংলিশ ক্লাসে বাংলা বলাটা অ্যালাউড না, তারপরও বোঝার জন্য কখনো কখনো ইংলিশ বলতে হয়। তো আমি প্রথমে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের ফার্স্ট ইয়ারে ক্লাস করার জন্য অফকোর্স তোমাদের প্রথম যে বইটা কিনতে হবে সেটা হচ্ছে বোর্ড কর্তৃক যে বইটা তোমাকে সাজেস্ট করা হয়েছে বা তোমার জন্য করা হয়েছে, প্রেফার করা হয়েছে, ইংলিশ ফর টুডে। এটা তোমার অবশ্যই কালেক্ট করতে হবে। টেক্সট বই পড়তে হবে, টেক্সট বইকে হেল্প করার জন্য, টেক্সট বইয়ের সাথে ভালো করে ইন্ট্রোডিউসড হওয়ার জন্য অ্যান্ড ফর টেকিং প্রপার প্রিপারেশন ফর এক্সাম। পরীক্ষায় ভালো প্রিপারেশনের জন্য তোমাদের কি করতে হবে, রেফারেন্স বই হেল্প নিতে হইতে পারে। কিছু কিছু ক্ষেত্রে তো অবশ্যই রেফারেন্স বই হেল্প নিতে হতে পারে, বাট সবার আগে প্রায়োরিটি শুড বি গিভেন টু টেক্সট। আগে টেক্সট দিতে হবে। তো আজকে তো প্রথম দিন, আমি তোমাদের একটা প্রিলিমিনারি আইডিয়া দিতে চাই অ্যাবাউট দ্য টেক্সট বুক অ্যান্ড দ্য মার্কস ডিস্ট্রিবিউশন ইন ইউর এক্সাম। পরীক্ষাতে তোমাদের কী ধরনের প্যাটার্নের কোশ্চেন আসবে, মার্কসটা কীরকম থাকবে এবং তোমাদের বই সম্পর্কে একটু ধারণা। অ্যাকর্ডিং টু মি, আমার মতে তোমাদের বইটা অত্যন্ত কন্টেম্পোরারি, মানে অত্যন্ত যুগোপযোগী একটা বই। বইটাকে পড়ার সময় অফকোর্স ইউ হ্যাভ টু ফিল, তোমার সারাউন্ডিংটা ফিল করতে হবে, তোমার নিজের জীবন দিয়ে মানে তোমার জীবনে বিভিন্ন ঘটনা, তোমার পারিপার্শ্বিক ঘটনা, সামাজিক ঘটনা, রাষ্ট্রীয় ঘটনা, আমাদের সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইস্যু আমি বলবো না, খুব একটা পলিটিক্যাল ইস্যু নাই, সবচেয়ে বেশি সোশ্যাল ফ্যামিলিয়ার ইস্যুগুলি এখানে এত সুন্দর করে তোমাদেরকে বোঝানো হয়েছে বা তোমাদেরকে পড়ার জন্য দেওয়া হয়েছে। আমি চাই, আমি বলি, ক্লাসেও বলি, সব সময় বলি যে প্রত্যেকটা ছাত্রছাত্রী আসে টেক্সট বইটা খুব সুন্দর করে পড়া দরকার। তো প্রথম কোশ্চেন হতে পারে যে আমি টেক্সট বইটা কিভাবে পড়তে পারি। অবশ্যই টেক্সট বইটা পড়ার সময় তোমাকে প্রতিটা লেসন দেখতে হবে। প্রত্যেকটা লেসন কিন্তু সবগুলি আইটেমের জন্য ইম্পর্ট্যান্ট না। কিছু কিছু লেসন থাকে যে লেসনগুলি আমরা আইডেন্টিফাইড করতে পারি বা আমরা খুব ইম্পর্টেন্স দিয়ে পড়ি ফর সিন কম্প্রিহেনশন। তোমাদের বইয়ের মধ্যে কিছু কবিতা আছে, সেই কবিতাগুলিকে তোমাদের খুব ভালো করে অ্যানালাইসিস করে পড়া দরকার, মিনিং পড়া দরকার, থিম পড়া দরকার, হোয়াট ইজ দ্য পয়েন্ট হোয়াট টু সে সেটা জানা দরকার, মোটিভটা কি সেটা জানা দরকার। সেগুলি পড়লেও তোমার পরীক্ষার মধ্যে টেক্সটও হতে পারে, আউট অফ টেক্সটও হতে পারে। তবে আমি বারবারই বলবো তোমাকে টেক্সটের উপর সবচেয়ে বেশি জোর দিতে হবে। টেক্সট পড়লে তুমি সেখান থেকে অবভিয়াসলি তোমার থিম লেখা একটা ব্যাপার আছে, আমি আজকে দেখানোর চেষ্টা করব। থিম লেখার ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে, সেটা তোমাকে হেল্প করবে। ওভারঅল যে ব্যাপারটা আমি বলি সেটা হচ্ছে যে তোমাদের উইথ লুজের বিষয় আছে, উইদাউট লুজের বিষয় আছে। যে উইথ লুজ এবং উইদাউট লুজের বিষয়টা তুমি যদি পুরো টেক্সটটা পড়ো, আমি আই হোপ যে প্রত্যেকটা ছাত্রছাত্রী মানে একেবারে যে সে নিরাশ হয়ে যাবে, আল্লাহ আমি উইথ লুজ পারি না, আমি উইদাউট লুজ পারতেছি না, না এটা মনে হয় না। কিছুটা হয়তো তুমি দু একটা নাও পারতে পারো, কিন্তু অবভিয়াসলি তোমাকে কিন্তু অ্যান্সার করতে পারবা, এটা আমি মনে করি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে আসবে মার্কস ডিস্ট্রিবিউশন। মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে বলতে গেলে আমি বলবো দুইটা পার্ট হবে, একটা পার্ট 1 এবং একটা হচ্ছে পার্ট 2। পার্ট 1-এ দেয়ার উইল বি 60 মার্কস অ্যান্ড পার্ট 2-তে দেয়ার উইল বি 40 মার্কস। 60 মার্কসের মধ্যে কি কি আসবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। সো আমি আগে তোমাদের লিখে ফেলি, এইচএসসি ফার্স্ট ইয়ার, দ্যাট ইজ তোমার ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ ফার্স্ট paper. And now there will be marks distribution. Part 1.
পার্ট 1। পার্ট 1 এ কি থাকবে? প্রথমত হবে একটা কম্প্রিহেনশন, এবং অবভিয়াসলি কম্প্রিহেনশন তোমার টেক্সট থেকেই থাকবে। এর জন্য বারবারই বলি টেক্সট পড়তে হবে। কম্প্রিহেনশন বা যে প্যাসেজটা নেওয়া হবে, দ্যাট প্যাসেজ উইল বি টেকেন ফ্রম ইউর টেক্সট। সেই প্যাসেজ থেকে টোটাল তোমাকে পরীক্ষার মধ্যে 2টা প্যাসেজ মোর মেন বই থেকে আসবে। হ্যাঁ, 2টা প্যাসেজের অ্যান্সার তোমার মেন বই থেকে করতে হবে। তো এটা তো বিশাল হিউজ ব্যাপার যে তুমি বই থেকে তুমি 2টা প্যাসেজ পাচ্ছ। থার্ড অপশনে যে একটা প্যাসেজ আসবে, সেটা প্যাসেজ হতে পারে, সেটা কবিতা হতে পারে, বা অন্য আউট অফ টেক্সট অন্য কোনো প্যাসেজও হতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রবাবিলিটি বা একটা সম্ভাবনা থেকে যায় যে একটা প্যাসেজ, থার্ড প্যাসেজটাও হতে পারে। এটা তুমি যদি লাকি হও তাহলে হবে। আর অসুবিধা নাই তো, 2টা প্যাসেজ তো কম না, ইটস ইনাফ ফর আর্নিং মার্কস পাওয়ার জন্য যথেষ্ট। তো প্রথম কম্প্রিহেনশন একটা কি থাকবে বলো? একটা কম্প্রিহেনশন থাকবে, এবং সেই কম্প্রিহেনশনটা অবশ্যই নেওয়া হবে ফ্রম টেক্সট। সেই প্রথম কম্প্রিহেনশন থেকে তোমাকে কি অ্যান্সার করতে হবে? প্রথম কম্প্রিহেনশন থেকে তোমাকে অ্যান্সার করতে হবে মাল্টিপল চয়েস এমসিকিউ। ঠিক আছে, 5টা থাকবে, 5টার মধ্যে 5 মার্কস। এবং আমি খুব ভালো করেই জানি যে এসএসসি লেভেলে তোমরা এই অপশনটা অ্যান্সার করে আসছো। বি নাম্বারে থাকবে অ্যানসারিং কোশ্চেন। এখানে কিন্তু আমার আমার যতটুকু মনে আছে আর কি, এসএসসি লেভেলে মার্কস কি 1 কিনা আই এম নট শিওর, বাট এখানে ইউ উইল গেট 2 মার্কস এন্ড দ্যাট ইজ ওয়াই দেয়ার উইল বি 10। মাল্টিপল চয়েসে 5 পাচ্ছ, অ্যানসারিং কোশ্চেনে তুমি 5টা কোশ্চেন থাকবে, দেয়ার উইল বি নো আদার অল্টারনেটিভ, কোনো অল্টারনেটিভ থাকবে না। 5টা কোশ্চেন থাকবে, 5টা কোশ্চেনের অ্যান্সার তোমাকে দিতে হবে। সেই ক্ষেত্রে যে জিনিসটা একটু খেয়াল করতে হবে, নাম্বার কিন্তু 2। সেক্ষেত্রে আমরা বা আমি বা টিচাররা যারা খাতা দেখি, তাদের একটা অবজেকশন হচ্ছে যে সরাসরি কম্প্রিহেনশন থেকে কোট করে। বাট বোর্ড থেকে বা এটা তোমার নিয়ম, এনসিটিভি থেকে বলে দিয়েছে যে ইউ আর নট অ্যালাউড টু কোট ডিরেক্টলি ফ্রম দ্য কম্প্রিহেনশন তুমি সরাসরি ডিরেক্টলি কোট করতে পারবে না। তাহলে কি করতে হবে? অফকোর্স ইউ হ্যাভ টু ইউজ ইউর সেন্স, ইউর ফিলিংস টু রাইট দ্য আনসার, ইউ হ্যাভ টু গিভ মোর ইনফরমেশন। সেই ক্ষেত্রে আমি বলবো কম্প্রিহেনশনে পড়ার পর তোমাকে পুরোটা ভালো করে অনুধাবন করে তার সাথে নিজের ফিলিংস বা নিজের কম্প্রিহেনশন লাগায় কোশ্চেনটা একটু এলাবোরেট লিখতে হবে, নট ইন ওয়ান লাইন অনলি, এক লাইনের মধ্যে না। তো সেক্ষেত্রে যেহেতু মার্কস 2, সেটার উপযোগী তোমাকে লিখতে হবে। এটা হচ্ছে তোমার প্রথম কম্প্রিহেনশন থেকে 2টা অপশন আসবে, সেখানে তোমার মার্কস হচ্ছে 15। অ্যান্ড নাও সেকেন্ড কম্প্রিহেনশন। ঠিক আছে, সেকেন্ড কম্প্রিহেনশনে তোমার কি থাকবে? অ্যানাদার কম্প্রিহেনশন থাকবে, এবং সেখানে আমি তোমাদের কি বলবো, সেকেন্ড কম্প্রিহেনশনের মধ্যে এটাও টেক্সট থেকেই হয়, এটাও মূল টেক্সট থেকেই হয়। এখান থেকে তোমার 2টা অপশন হতে পারে, একটা হচ্ছে তোমার ট্রান্সফারিং ইনফরমেশন ট্রান্সফার হতে পারে, আরেকটা হতে পারে তোমার কি যেন বলে, ফ্লো চার্ট রাইটিং। এবং এই ফ্লো চার্ট রাইটিংটা তোমাদের কাছে একদমই নতুন, তোমাদের এসএসসি লেভেলে কিন্তু ফ্লোচার্ট রাইটিংটা ছিল না। এবং এটা আমি আজকে তো শুধুমাত্র তোমাদের সিলেবাস বলবো না, মার্কস ডিস্ট্রিবিউশন দেখানো হচ্ছে। গ্র্যাজুয়ালি আমি যে ক্লাসগুলোতে তোমাদের খুব ভালো করে দেখানোর চেষ্টা করব হাউ টু রাইট ডাউন দ্য ফ্লোচার্ট, কীভাবে ফ্লোচার্ট লিখতে হবে, যে নতুন অপশনগুলি আসছে সেইগুলি লেখার পদ্ধতি অবশ্যই শিখিয়ে দেওয়া হবে। বাট আমি সবসময় বলবো তোমাকে কিন্তু বাসায় প্র্যাকটিস করতে হবে। একটা ফ্লোচার্ট বলো, একটা কোশ্চেন রাইটিং বলো, মাল্টিপল চয়েস নয়তো তুমি কম্প্রিহেনশন পড়ে মোরাললেস পারলা, বাট কোশ্চেন অ্যান্সারিংটা ছেলেমেয়েরা বাসায় প্র্যাকটিস করে না। এবং লেখার ক্ষেত্রে প্রচুরভাবে গ্রামাটিক্যাল এরর্স তারা করে, প্রচুর গ্রামার ভুল করে, এবং ইররিলেভেন্ট অ্যান্সার লেখে, যেগুলি টিচারকে খুবই ডিস্টার্ব করে। সো ইউ হ্যাভ টু বি ভেরি মাচ কশিয়াস অ্যাবাউট দিস ফ্যাক্ট, অ্যান্ড ইউ হ্যাভ টু প্র্যাকটিস অ্যাট হোম to get good marks and to be very much কি বলবো, speedy, to be very much regular in English. ইংলিশে রেগুলার হতে হলে, স্পিডি হতে হলে there is no alternative for practice. প্র্যাকটিসের অল্টারনেটিভ কিছু হতেই পারে না, এটা আমি কেন, সব টিচাররা বলবে। লাইফে আসলে প্র্যাকটিসের ছাড়া সব কিছুতে, ইংলিশে তো অবভিয়াসলি এই কারণে যে তোমার ইংলিশটা তো একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, এটার মধ্যে সবার মধ্যে একটা ভীতি কাজ করে ব্যাপকভাবে। সেই ভীতিটা আসলে খুবই অমূলক, তুমি যদি প্র্যাকটিস করো তাহলে অনেক অনেক ভালো করা যায়। অ্যাজ ইট ইজ ইউর ফার্স্ট ক্লাস, তোমাদের প্রথম ক্লাস, আমি বারবারই বলবো প্যানিক হওয়ার কিছু নাই।
অনেক মজা, অনেক মজা, সিলেবাসটা খুব মজা, আমি তো খুব এনজয় করি। ছেলেমেয়েরা বলে আপনি এনজয় করেন, আমরা কি এনজয় করব? অফকোর্স তুমি এনজয় করবে। এনজয় করার জন্য আগে তোমার পজিটিভ মাইন্ডেড হইতে হবে। হ্যাঁ, আমি পড়াটা ভালোবাসি, আমি এটা পড়তে চাই, আমি এটা জানতে চাই, না শুধুমাত্র কিভাবে পরীক্ষায় পাশ করা যাবে একটু একটু পড়লাম, কিভাবে এখান থেকে একটু নেওয়া যাবে ওইখান থেকে একটু নেওয়া যাবে, ব্যাপারটা কিন্তু একদমই সেরকম না। পড়া দেখলে তো আর ভয় পেলে চলবে না, তুমি এখন যথেষ্ট বড় হয়ে গেছো, তোমরা এখন বেশ পড়ার মানসিকতা তোমাদের রাখতে হবে, তোমাদের বেশ বেশ পরিশ্রম করার মানসিকতা রাখতে হবে। সো আমি আবার আমার ডিসক্রিপশন ফেরত যাচ্ছি। তো আমাদের সেকেন্ড কম্পিটিশন থেকে কি থাকবে? ইনফরমেশন ট্রান্সফার। এটা তোমাদের এসএসসি লেভেলে ছিল। ওই যে একটা বক্স থাকে, বক্সের মধ্যে থাকে হু, ওয়েন, ওয়ার, বিভিন্ন ধরনের টাইটেলগুলি থাকে। সেই টাইটেল অনুযায়ী খুব শর্ট শর্ট ফর্মে তোমাকে কি করতে হয়? অ্যান্সার করতে হয়। সেখানে ইউ ডোন্ট নিড টু রাইট ডাউন দ্য ফুল সেন্টেন্স, তোমাকে ফুল সেন্টেন্স লেখার প্রয়োজন হবে তা কিন্তু না। তো সেই ক্ষেত্রে এখানে আমরা কি লিখবো? ইনফরমেশন ট্রান্সফার। এখানে আমি মার্কসটা কি দিতে পারি, নাম্বারটা এরকম দিলাম, ইনফরমেশন ট্রান্সফার, অথবা হতে পারে তোমার ফ্লো চার্ট। ফ্লো চার্ট অনেক নাম্বার, কিন্তু এটা আমি সব ছেলে মেয়েদেরকে বলি যে মার্কস পাওয়ার একটা বিশাল আড্ডা খানা। অল্প অল্প লিখবা, বাট ইউ উইল গেট এ ফুল মার্ক। যদি তুমি পুরোটা ভালো লেখো তোমার মার্কস পাবা। কিন্তু আমরা খুবই দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করি ছেলেমেয়েরা একদমই রিলেভেন্ট লেখে না, ইররিলেভেন্ট লেখে, আবল তাবল লেখে। ফলে টিচাররা বা আমাদের দেয়ার ইজ নো আদার অপশন টু গিভ জিরো। জিরো দেওয়া ছাড়া বা মার্কস কম দেওয়া ছাড়া কোনো অপশনই থাকে না। এবার 3 নাম্বারে আমাদের অ্যানাদার, আমি কি বলতে চাইছি প্রথমেই বলছি, কম্প্রিহেনশন হতে পারে, পোয়েম হতে পারে, আউট অফ টেক্সট কোনো প্যাসেজ হতে পারে। এটা হবে রাইটিং সামারাইজেশন। দ্যাট ইজ কি হবে তোমার? রাইটিং সামারাইজেশন, and it will contain 10 marks. And that আমরা কি পাচ্ছি বলো? 15, 25 আর হচ্ছে 35, 35। আমাদের পার এতে আমাদের ছিল হলো 60, তার মধ্যে আমরা 35 মার্কস পেয়ে ফেললাম, ফ্লো চার্ট পেয়ে ফেললাম, মাল্টিপল চয়েস পেয়ে ফেললাম। তবে পরীক্ষার মধ্যে যে বিষয়টা বেশি আসে সেটা হচ্ছে তোমার ফ্লো চার্ট। আমি দেখছি পরীক্ষার মধ্যে যাবৎকালে ইনফরমেশন ট্রান্সফার ঢাকা বোর্ডে আমি খুব একটা দেখতে পাইনি। তো আমি এটা মুছে ফেলতে চাচ্ছি, যারা দরকার হয় একটু লিখে নিতে পারো। একটা কম্পিটিশন থাকবে, প্রথম কম্পিটিশন থেকে থাকবে মাল্টিপল চয়েস অ্যান্ড অ্যান্সারিং কোশ্চেন। দ্বিতীয় কম্প্রিহেনশন, এটা মেইন টেক্সট থেকেই আসে, সেখানে তোমার থাকবে ইনফরমেশন ট্রান্সফার এবং ফ্লো চার্ট, সেখানে মার্কস থাকবে 10। আর রাইটিং সামারাইজেশন, সেখানে হতে পারে ইফ ইউ আর লাকি দেন ইউ ক্যান গেট দ্য পোয়েম ফ্রম দ্য টেক্সট। যদি লাকি হও তাহলে হয়তো বই থেকে পোয়েমটা পেতেও পারো, তবে সেখানে কোনো বাধ্যকতা নাই। এটা আউট অফ টেক্সটও হতে পারে। আউট অফ টেক্সট হলেও তোমার ম্যাডাম তাহলে আর কি পারবো? অফকোর্স, আমি তো আবারই বলতেছি, পড়তে পড়তে প্র্যাকটিস করতে করতে একটা পর্যায়ে ছেলেমেয়েরা চলে যায় যখন তারা আউট অফ টেক্সট আসলে এতটা ভয় পায় না, তারা করতে পারে। সো আমি এটা একটু মুছতে চাচ্ছি। এরপর আমাদের কি আসবে? আমরা এখানে 35 নাম্বার পায় ফেলছি, এখন আসবে নেক্সট। নেক্সট আসবে তোমার, এখানে আমি 3 নাম্বার দিছিলাম, 4 আমি দিতে চাই উইথ ক্লুজ। উইথ ক্লুজ দেয়ার উইল বি 10 গ্যাপ, 10টা গ্যাপ থাকবে। 10টা গ্যাপের মধ্যে তোমার 10টা শব্দ দেওয়া থাকবে, অথবা মোর দ্যান 10 ওয়ার্ডস, 10টার বেশি শব্দ দেওয়া থাকবে উপরে বক্সের মধ্যে। সেখান থেকে বক্সের থেকেই শুধুমাত্র তোমাকে বক্স থেকেই নিতে হবে শব্দগুলো, এটা তোমরা জানো, বিকজ এসএসসি লেভেলে তোমাদের এই পড়াটা ছিল, ওইখান থেকে নিবে। তবে মাস্ট বি ভেরি মাচ কেয়ারফুল, অবশ্যই এই ব্যাপারটাই কেয়ারফুল হতে হবে যে উপরে যে বক্সের মধ্যে শব্দগুলি দেওয়া থাকবে সেই শব্দগুলি হুবহু নাও বসতে পারে। দেয়ার মাস্ট বি অর দেয়ার মে বি গ্রামাটিক্যাল চেঞ্জ। সুতরাং এখানে তোমার কিন্তু গ্রামার সেন্স কতটুকু, এইটা একটা টেস্ট করার জায়গা চলে আসছে। সব জায়গায় আছে, কোশ্চেন আনসার লেখার ক্ষেত্রেও ছিল, বাট এখানে তোমার গ্রামাটিক্যাল চেঞ্জ হবে। এবং মোস্ট প্রবাবলি 10টা গ্যাপের মধ্যে তোমার 7 থেকে 8টা গ্যাপের মধ্যে কি থাকে? গ্রামাটিক্যাল কিছু চেঞ্জ থাকে। যেমন ধরো ভার্বে পাস্ট পার্টিসিপল করতে হচ্ছে, টেন্স চেঞ্জ করতে হচ্ছে, শুধুমাত্র বেসিক ভার্বটা সেখানে দেওয়া থাকে, বেস ফর্মটা দেওয়া থাকে। সেই বেস ফর্মটা অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড অফ দ্য সেন্টেন্স অ্যান্ড দ্য সিকোয়েন্স অফ দ্য সেন্টেন্স তোমাকে সেটা চেঞ্জ করতে হবে। সেই কারণে তোমার গ্রামাটিক্যাল সেন্সটা থাকা খুবই জরুরি। এবং এখানে তোমার মার্কস আসতেছে 5। উইথ ক্লুজের মধ্যে 10 into 0.5 is equal to 0.5। 5 নাম্বার কোশ্চেনে তুমি পাচ্ছ উইদাউট ক্লুজ।
উইদাউট ক্লুজ। এখানে আবার মার্কস বেশি পাচ্ছ। এখানে দেয়ার উইল বি নো বক্স, দেয়ার উইল বি নো বক্স, নো ক্লু। তোমার জন্য কোনো ক্লু দেওয়া থাকবে না, যেহেতু এটা নাম হচ্ছে উইদাউট ক্লুজ। উইদাউট ক্লুজে তুমি একটা গ্যাপের জন্য 1 নাম্বার পাচ্ছ। সেক্ষেত্রে আমি মনে করি এটা একটা নাম্বার পাওয়ার ভালো একটা অপশন তোমার জন্য। তার এখন প্রশ্ন হতে পারে যে ম্যাডাম আমাদের কি এই টেক্সট থেকে আসবে? আমি বলবো আসে। আমরা পরীক্ষায় তুমি যদি প্রিভিয়াস কোশ্চেনগুলি অ্যানালাইসিস করো তাহলে তুমি দেখবা যে দুইটার মধ্যে তো একটা টেক্সট থেকে চলে আসে। দুইটার মধ্যে কোনটা বুঝাতে চাচ্ছি, উইথ ক্লুজ বা উইদাউট ক্লুজ, মধ্যে একটা টেক্সট থেকে আসে। অবভিয়াসলি আমি দেখছি। আর তবে এমন কোনো বাধ্যকতা নাই, দেয়ার ইজ নো কম্পালশন যে এটা তোমার টেক্সট থেকেই হতে হবে, এমন কোনো কম্পালশন নাই। তো টেক্সট থেকেই হতে, তবে বেশিরভাগ ক্ষেত্রে টেক্সট থেকে আসে। আমি প্রথমে তোমাকে বলছি তোমাদের টেক্সট বইটা এত সুন্দর যে এখান থেকে কোশ্চেন করার মতো এলিমেন্টের অভাব নাই। তুমি যদি পুরো বইটা পাতায় পাতায় পড়ো সেখানে তুমি দেখবে প্রচুর এক্সাম্পল আছে এবং প্রচুর দেওয়ার মতো অপশন আছে। সেই ক্ষেত্রে এখানে উইথ ক্লুজে 5, উইদাউট ক্লুজে 10। এরপর 6 নাম্বার কোশ্চেন তুমি পাবা রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস। রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস এটাও তোমরা খুবই পরিচিত। সেখানেও তোমার 10 থাকবে। 10 into 1 is equal to 10। এখন এই যে তোমার রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস এটা কোথা থেকে আসবে, এইটা আসলে কোনো সার্টেনটি নেই। এবং আমাদের টোটাল মূল বইটা যদি আমরা পড়ি সেখানে রিঅ্যারেঞ্জ মানে গল্প করার মতো, মানে রিঅ্যারেঞ্জ করার মতো, কোশ্চেন করার মতো গল্পের খুব ঘাটতি আছে আমি মনে করি। সারা বই মিলে আমি দেখছি যে হিসাব করে 10টার বেশি রিঅ্যারেঞ্জমেন্টের গল্প বের করা টাফ। সেক্ষেত্রে তোমাকে প্রচুর পরিমাণে গল্প জানতে হবে। এই রিঅ্যারেঞ্জ অপশনটা তোমাকে কেন দেওয়া হয়েছে, যাতে করে টু এক্সপ্যান্ড ইউর ইমাজিনেশন লেভেল, তোমার ইমাজিনেশন লেভেলটাকে তৈরি করার জন্য বা বৃদ্ধি করার জন্য, যাতে তুমি একটা প্লট তৈরি করতে পারো, একটা কাহিনী তৈরি করতে পারো। 10টা লাইন জাম্বেল থাকবে, তোমাকে সেটা অ্যারেঞ্জ করে একটা ফ্রুটফুল স্টোরি তৈরি করতে হবে। সেটা তুমি সুন্দর করে আগে পড়বা। অবশ্যই আগে বা পরীক্ষা আগে তো অবশ্যই আমরা প্র্যাকটিস করাবো, আমরা মোরালেস অনেক প্র্যাকটিস করাই। এখন তো কোভিড হচ্ছে, কোভিড অ্যাপিডেমিকের জন্য ধরো আমাদের লাইভ ক্লাসটা হচ্ছে না। ইনশাল্লাহ তো পরিস্থিতি যখন ভালো হবে আমরা ইনশাল্লাহ লাইভ ক্লাস করতে পারবো, তখন আমি আরও ডিটেলস বুঝাই দেবো। আমি কেন, আমার যে কালিগস আছে তারাও তোমাদেরকে হেল্প করবে। তো আমরা টোটাল পাইলাম কত, 60 মার্কস। পার্ট এতে আমরা 60 মার্কস পেয়ে ফেললাম। এখন পার্ট বির জন্য রয়ে গেল কত বলো, 40। এখন এই 40 মার্কসের জন্য আমাদের কি কি করতে হবে? 40 মার্কসের জন্য আমাদের 40টা নাম্বার, তো 40 নাম্বারের জন্য আমাদের কি কি অপশন আসে সেটা আমি এখন তোমাদেরকে দেখাতে চাচ্ছি। থাকবে একটা প্যারাগ্রাফ রাইটিং, হ্যাঁ প্যারাগ্রাফ রাইটিং। এটা অবশ্যই তোমাকে লিখতে হবে, আমি লিখতেছি না, তোমাকে বলে দিচ্ছি। প্যারাগ্রাফ রাইটিং উইল বি বেসড আপন সাম কোশ্চেন্স দ্যাট উইল বি গিভেন ইন দ্য কোশ্চেন পেপার। কোশ্চেন পেপারে যে তোমার কোশ্চেনগুলো দেওয়া থাকবে সেই কোশ্চেনের অ্যান্সারের উপর বেসড করে তোমাকে প্যারাগ্রাফটা লিখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ম্যাডাম শুধুমাত্র কোশ্চেনের উত্তরগুলি দিলে কি আমার প্যারাগ্রাফ রাইটিং হবে? না, এটাকে একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে। এ প্যারাগ্রাফ শুড হ্যাভ অ্যান ইন্ট্রোডাকশন, এ বডি অ্যান্ড এ কনক্লুশন। সেখানে শুধুমাত্র কোশ্চেনের অ্যান্সার থাকবে তা না, আশেপাশে তুমি তোমার মতামত প্রকাশ করতে পারো। বাট তোমার আলোচনার মধ্যে টোটালি যে বডি আলোচনাটা, বডিটার মধ্যে তুমি যে ডিটেলসটা দিতে চাচ্ছ, তুমি যে ইন্ট্রোডাকশনটা দিতে চাচ্ছ এবং যে কনক্লুশনটা, এর মধ্যে পুরো কোশ্চেনের অ্যান্সারগুলি তোমাকে কভার করতে হবে। ইজ ইট ক্লিয়ার? এরপরে থাকতে পারে, এরপরে আমি কিন্তু সিকোয়েন্স মেনটেন করতেছি না, এগুলি থাকবে। দেন থাকবে তোমার ইমেল রাইটিং। ইমেলের মধ্যে একটা অপশন আছে তোমার, সেটা হচ্ছে পার্সোনাল রাইটিং, লেটার রাইটিং, কিন্তু সেটা সাধারণত হয় না। এটা মার্কসটা আমি দিতেছি। এরপর চলে আসবে তোমার স্টোরি রাইটিং। এটাও আমি বলবো ইট উইল গ্রেটলি ইমপ্রুভ ইউর ইমাজিনেশন পাওয়ার। এখানে 40 তো। এরপর চলে আসবে তোমার গ্রাফ রাইটিংটা তোমরা এসএসসি লেভেলেও পড়ে আসছো, এটাতে 8, স্টোরি রাইটিং এ 7, অ্যান্ড লাস্ট অফ অল যেটা আসবে সেটা হচ্ছে তোমার থিম রাইটিং। থিম রাইটিং, এই যে তোমার একটা থিম রাইটিং এর বিষয়টা, এটা আমি ক্লাসেও বলি। এই যে তোমাদের মেন বইয়ে অনেকগুলি কবিতা আছে,
সেই কবিতাগুলি পড়লে তোমার থিম রাইটিংয়ে যেমন কাজ করতেছে, ইফ ইউ আর লাকি এনাফ, যদি তুমি যথেষ্ট লাকি হও, তাহলে ওই যে তোমার সামারাইজেশনটা ছিল না, ওই সামারাইজিংয়ের ক্ষেত্রেও তুমি কিন্তু ব্যাপকভাবে হেল্প হতে পারো ইফ ইউ আর লাকি এনাফ, যে এই কবিতাটাই হয়তো তোমার কিসে থাকতে পারে, সামারাইজেশনে থাকতে পারে। এই অপশনগুলি তোমার পার্ট বিতে অ্যান্সার করতে হবে। তাহলে এখানে কত হলো বলো, 7 আর 5 হচ্ছে 12 আর 20। সো প্যারাগ্রাফ রাইটিংয়ে হচ্ছে 10 আর থিম রাইটিংয়ে হচ্ছে 10, এই হচ্ছে 40। দ্য টোটাল দিস ইজ দ্য মার্কস ডিস্ট্রিবিউশন অফ ইয়ার এক্সামিনেশন ফর ইংলিশ ফার্স্ট ইয়ার। আজকে আমার প্রথম ক্লাস ছিল, এটা আমি প্রথম ক্লাস করতেছি। আমি নেক্সট ক্লাসে টেক্সটে চলে যাব, আমি পড়াবো টেক্সট কীভাবে পড়তে হবে, টেক্সটে হাউ টু টেক দ্য প্রিপারেশন ফর কম্প্রিহেনশন অ্যান্ড এভরিথিং অলসো। সো আজকে প্রথম ক্লাস, মানে সামনাসামনি দেখা হতে পারলে খুব ভালো লাগতো। আল্লাহর কাছে দোয়া করতেছি যে এভরিবডি উইল বি সেফ, অ্যান্ড আমরা আবার খুবই শীঘ্রই, খুব কাছাকাছি সময় আমাদের ক্লাসে দেখা হবে। একেবারে ট্রুলি স্পিকিং, আই মিস দ্যাট অরিয়েন্টেশন ক্লাস মিস করতেছি। তোমাদের সাথে দেখা হওয়ার জন্য অধীর আগ্রহে রইলাম। তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।